ওরা ভাবে যে আজকের 1 লাখ টাকা লাগাবো, আগামী মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমি 1 কোটি টাকা পেয়ে যাবো। তো এই ফিল কোনোদিনও ফুলফিল হবে না স্টক মার্কেট থেকে। ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স রাখতে হবে। এই জিনিসটা যারা কোনোদিন করবে না তারা স্টক মার্কেট থেকে কোনোদিন প্রফিটও পাবে না এবং স্টক মার্কেটে সারা জীবন ব্লেমই করতে থাকবে। এমন একটা মার্কেট যেখানে আপনার যা কিছু আছে বা মানে এক্সট্রা মানি আছে, সে পয়সা থেকে ফিক্সড ডিপোজিট বা ব্যাংকে যা কিছু ইন্টারেস্ট আছে সেখান থেকে এখানে যথেষ্ট বেশি কামানো যায়। বাট পুরো জিনিসটা নলেজ এবং পেশেন্সলি আপনাকে এটা টিচ করতে হবে, আদারওয়াইজ মার্কেট থেকে পয়সা আসবে না। এক লাইনে বলে দিই, মিউচুয়াল ফান্ড হচ্ছে একজন ফান্ড ম্যানেজার আছে, ওকে। তো আমার মতে এফডিতে পয়সা রাখার থেকে মিউচুয়াল ফান্ডে ভালো। মার্কেট এখন ইন্ডিয়ার মার্কেট যেভাবে গ্রো করছে সেই হিসাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেশি সে। অনেকগুলো অ্যাপ্লিকেশানে ফরেক্স ট্রেডিং অনেকবার করেওছি, ফরেক্স ট্রেডিং। তো আমি যেটা জানি খুব হাইলি রিস্কি, ওখানে প্রফিট হয়ে যাওয়ার চান্সও প্রচুর থাকে, লস হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকে, প্রেশার প্রচুর থাকে। অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার ছাড়া ওখানে ফরেক্স ট্রেডিংয়ে আমার মনে হয় না ওখানে যাওয়াটা ঠিক হবে। আমি বলবো যে টাকাটা হয়তো কোনো ব্যক্তির 10,000 টাকা সেভিংস আছে, সে 2,000 টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করুক, 1 মাস দেখুক, খুব কমপ্লিটলি ডিসিপ্লিন আর টাইম দিয়ে দেখুক। দেখার পরে যদি দেখে হ্যাঁ আমি 2,000 টাকা থেকে 200 টাকা 1 মাসে প্রফিট করেছি, তো সে অবভিয়াসলি 10% গেন করেছে। এখানে একটা কি, আমি যদি কিছু টাকা কামাচ্ছি, ওকে, আমার সারা দিন পরিশ্রম করে আমি ওখানে অনেক অ্যানালাইসিস করে আমি 100 টাকা কামিয়েছি, বাট গভর্নমেন্ট আমার কাছ থেকে 30 টাকা 40 টাকা করে ট্যাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে। বাট আমার যখন লস হচ্ছে সেখানে আমি কিছুই পাচ্ছি না। সেখানে অবভিয়াসলি কেউ যদি মার্কেট থেকে যদি হিউজ টাকা কামাতে পারে, তার যদি ট্যালেন্ট থাকে যে আমি কামাচ্ছি এবং আননেসেসারি গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দিচ্ছি, সে যদি মনে করে, সেজন্য শিফট হয়েই যাচ্ছে। ক্ষেত্রে এটা ছাড়াও আমি বলবো কি অনেক ইউটিউবার আছে আমি যেগুলো খুব খারাপ লাগে। আমি একটা পাবলিক ডোমেনে কিছু একটা বলছি বা আমি একটা কিছু দেখাচ্ছি, তো নিউ কামার ওখানে ইনফ্লুয়েন্স হয়ে যদি সেটাই যদি করে, তো কাল সে লস খেয়ে গেলে তার দায়িত্ব কে নেবে? এটা তো কেউ দেখে না। আমি অনেক ইউটিউবারকে দেখেছি বলছে আজ আমি 10,000 টাকা এখানে লাগিয়েছিলাম, এই 2 লাখ টাকা আজকে প্রফিট পেয়েছি। বাট ও তার পাস্ট 5 ডেজ বলছে না কি ও প্রত্যেক দিন 50,000 টাকা করে এড়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আই এম কামিং হিয়ার আফটার এ লং টাইম। প্রথমে আই এম এক্সট্রিমলি সরি ফর লেট উইশিং টু হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। অ্যাকচুয়ালি সামান্য কিছু সমস্যার জন্য আমরা চ্যানেলটাকে কন্টিনিউয়াসলি রান করতে পারছিলাম না, তার জন্য আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা চ্যানেল রানিং থাকে, অডিয়েন্স এবং আমরা দুজনের সম্পর্কতে একটা চ্যানেল রানিং থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই রিলেশনটাকে ব্রেক করেছি। বাট আমি আপনাদেরকে কথা দিচ্ছি এরপর থেকে আমি কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। হ্যাঁ, আপনারা থাম্বনেল থেকে ঠিক বুঝেছেন, আজকের টপিকটা একটু অন্যরকম। হ্যাঁ, আমরা যেই ধরনের টপিকের নাম শুনলে আমরা সাধারণত নাক ঘুরিয়ে চলে যাই। আমরা অনেক পাস্ট থেকে ট্রেডিশনালি এই সাবজেক্টের ওপরে একটা আলাদা ভয় কিংবা আলাদা একটা ভাবনা নিয়ে আমরা বসবাস করি। শেয়ার মার্কেট ট্রেডিং মানে হলো একটা ডেঞ্জার জায়গা, যেখানে মানুষ ডুবে যায়, মানুষের লস হয়ে যায়, মানুষের জীবন ভেসে যায়। কিন্তু আপনারা জেনে রাখবেন, ইন্ডিয়াতে 90 থেকে 95% মানুষ ট্রেডিংয়ের সম্বন্ধে কোনো ডিপ নলেজ নেই, এবং সেই 5% মানুষের মধ্যে 1% কিংবা 2% মানুষ শেয়ার মার্কেটিংয়ে সাকসেস হয়। ইন দিস ভিডিও আই ডোন্ট ওয়ান্ট টু এনকারেজ অর ইনফ্লুয়েন্স টু ইনভেস্ট দ্য শেয়ার মার্কেট। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কয়েকটা বেসিক জিনিস বোঝানোর চেষ্টা করব। সেই বেসিক নলেজগুলোর মাধ্যমে আপনাদের মাথা থেকে, আপনাদের চিন্তাভাবনা থেকে সেই ভয়টা দূর হয়ে যাবে। কখনো আপনারা নাক ঘুরিয়ে চলে যাবেন না যে শেয়ার মার্কেট বা ট্রেডিং মানে হলো একটা ডেঞ্জার জায়গা যেখানে মানুষ ভেসে যেতে পারে। আজকের আমি সেই কমপ্লিকেটেড টপিকটাকে একেবারে ইজি ওয়েতে, সাধারণভাবে, ডিসেন্টভাবে, সহজ সরলভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, আমরা বিজনেসের ব্যাপারে ছোটোখাটো কিছু জানি। বিজনেস মানে হলো কেনা এবং বেচা, বাই এবং সেল, বাই সেল। তো এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বিজনেসের থেকে আলাদা কিছু নয়, কিন্তু বাই আর সেলের মাঝখানে একটা ওয়ার্ড আছে, হোল্ড। আমরা কোনো প্রোডাক্ট বাই করার পর সেল করার মধ্যে কত সময় ধরে প্রোডাক্টটাকে হোল্ড করব, আর সেখান থেকে শুরু হয় স্টক মার্কেট। আমরা কতক্ষণ ধরে প্রোডাক্টটাকে হোল্ড করব, কখন প্রোডাক্টটাকে বিক্রি করব, এই সমস্ত বেসিক জিনিসগুলো নিয়ে কিন্তু স্টক মার্কেটের শুরুয়াত হয়। আজকে আমি এই জটিল বিষয়টা নিয়ে বেশি আলোচনা করব না, কিংবা আমি এই সম্বন্ধে বেশি কিছু জানিও না। তো আপনাদের সঙ্গে এই কমপ্লিকেটেড বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আমরা পেয়েছি মিস্টার শুভাশিস বেরাবাবুকে, যিনি ব্যক্তিগতভাবে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার এবং তিনি দীর্ঘ কয়েক বছর ধরে
এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডস এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করে আসছে। তো চলুন বন্ধুরা, ওনার মুখ থেকে এই কমপ্লিকেটেড বিষয়টা নিয়ে সহজ সরলভাবে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুভাষবাবু, আপনাকে নমস্কার জানাচ্ছি আপনার মহামূল্যবান এবং কিমতি সময় বের করে আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। তো আপনার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আচ্ছা, একেবারে প্রথমেই আমরা জিজ্ঞেস করব, মানে এই ধরনের ওয়ার্ড বা শেয়ার মার্কেটিং হোক বা স্টক মার্কেট হোক, এই ধরনের কথা শুনলেই মানে আজও আজকে 2025 সালে দাঁড়িয়েও শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষে 90% মানুষ মানে এটাকে বাঁকা চোখে দেখে। মানে শেয়ার মার্কেট মানে কী জানি একটা হয়ে যাবে, মানে লস হয়ে যাবে, মানুষের জীবন অনিষ্ট হয়ে যাবে, ডুবে যাবে। তো বা আমার মনে হয় এ সমস্ত জিনিস মানুষের মনের মধ্যে উদয় হয় ল্যাক অফ ইনফরমেশান বা ল্যাক অফ নলেজের জন্য। তো এই কনভারসেশনটা মানে শুরু করার প্রথমে আপনার সম্বন্ধে একটু আমরা জানতে চাইব যে আপনি এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেটিংয়ে কী কী কোর্স করেছেন বা কত বছর ধরে এই লাইনে আছেন, এই ব্যাপারে একটু। খুব ভালো লাগলো এখানে এসে। প্রথমে একটা কথাই বলবো, আমি স্টক মার্কেট শুরু করেছি 2018 সাল থেকে। করোনার অনেক 1.5 বছর আগে থেকে শুরু করেছি। আমি তখন বোম্বেতে থাকতাম। তো ওখানে আমি একটা বন্ধু বান্ধবের সঙ্গে ওখানে দেখার পরে স্টক মার্কেটে ইন্টারেস্ট হয়। তারপরে একটু পড়াশোনাও করি, স্টক মার্কেটে কিছু বুকসও কিনি। তো পড়াশোনা করার পরে ইন্টারেস্ট লাগে আমার এর মধ্যে। তারপরে আমি ধীরে ধীরে স্টক মার্কেটের পড়াশোনা করা, মার্কেটের রিড করা, এসব দেখতে দেখতে আমার মার্কেটের প্রতি খুব ইন্টারেস্টিং ফিল হয়। তো তারপরে আমি কিছু টাকা স্টক মার্কেটে লাগাইও। প্রথমে তো 22 লাখ, অনেক টাকা প্রফিটও পেয়েছিলাম। তারপরে লসও গেছিলাম। সেটা আমার লাইফে অনেক আপ ডাউন হয়েছে মার্কেটে। ওকে, তো আমি লাস্ট এই 6 বছর ট্রেডিং আমি বেশিরভাগ করি, স্টকে ইনভেস্টও করি। তো এত বছরে আমি একটা জিনিস দেখেছি, যদি মানুষের যেই আপনি যেটা বললেন কি মানুষের মধ্যে যে ভয় আছে স্টক মার্কেটে, এই ভয়টা তখনই আসে যখন সে জানে না তার ফিউচার কি। ওকে, মানে আমি যদি জানি যে আমি যে কাজটাতে করতে যাচ্ছি, আমি যদি তার প্রসিডিওর জানি, আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে কি কি ডাউনফল আসতে পারে, যদি এই নলেজগুলো আমার মধ্যে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। এবার মানুষ সাধারণত কী করে, স্টক মার্কেট দেখলে ওরা কি বলে, ওরা ভাবে যে আজকের 1 লাখ টাকা লাগাবো, আগামী মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমি 1 কোটি টাকা পেয়ে যাবো। তো এই ফিল কোনোদিনও ফুলফিল হবে না স্টক মার্কেট থেকে। স্টক মার্কেট কমপ্লিটলি আপনাকে ডিসিপ্লিন হতে হবে আর পেশেন্স রাখতে হবে। আর মার্কেট আপনাকে একটা আপনার যেগুলো ব্যাংক ইন্টারেস্ট দেয় বা অনেকে এফডি করে রাখে বা এসব, এর থেকে অনেক ডিসেন্ট প্রফিট দেবে, বাট ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স রাখতে হবে। এই জিনিসটা যারা কোনোদিন করবে না তারা স্টক মার্কেট থেকে কোনোদিন প্রফিটও পাবে না এবং স্টক মার্কেটে সারা জীবন ব্লেমই করতে থাকবে। তো আমি লাস্ট 6 বছরে মার্কেটকে একটা জিনিস দেখেছি, আমি যেদিন ইনডিসিপ্লিন হয়ে গেছে এখনও পর্যন্ত মাঝে মধ্যে, তো সেদিন মার্কেট আমার কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে। আমি যেদিন ডিসিপ্লিনলি ট্রেড করেছি যে আজকের আমি হয় 10,000 টাকা, সাপোজ 10,000 টাকা লস করবো, আদারওয়াইজ 12,000 টাকা প্রফিট করবো, তো সেদিন 12,000 টাকা প্রফিট আদার উপরে ডাইরেক্টলি মার্কেট ক্লোজ। তো সেখানে কোনো দিন মানে আলটিমেটলি এন্ড অফ দ্য মান্থ মানে আলটিমেটলি কিছু পয়সা ঘরে আসে। তো আমি যদি ডেসপারেটলি যদি ট্রেড করতে থাকি যে আজকের আমার দিন আছে, সব পয়সা কামিয়ে নেবো আজকে মার্কেট থেকে, এরকম করতে থাকলে মার্কেটে লস হবে। এটাই হচ্ছে স্টক মার্কেট। আমরা যদি একেবারে একটা ডিসেন্ট সাধারণ মানুষ বা একটা স্টুডেন্টসকে যদি আমরা টিচ করতে চাই হাউ টু ট্রেড ইয়া হাউ টু স্টক মার্কেট, একেবারে আমরা কিভাবে শুরু করব, কিভাবে বোঝানো শুরু করব যে হোয়াট ইজ শেয়ার মার্কেট অর স্টক মার্কেট? ওকে, স্টক মার্কেটের একটা বেসিক ডেফিনেশন আছে। আমি যদি বলি একটা মাছের মার্কেট, ওকে, একটা এক্সাম্পল দেয়, মাছের মার্কেট মানে কি, ওই মার্কেটে একজন ব্যক্তি মাছ নিয়ে আসে, তো আমরা কেনা বেচা করি, ওটাই। তো স্টক মার্কেটে সেম জিনিস, যে একটা পাবলিক লিস্টেড কিছু কোম্পানিজ আছে, সাপোজ ওটা সবাই জানে, রিলায়েন্স, টাটা, অনেকেই আছে, আদিত্য বিড়লা, অনেক কোম্পানি আছে, এরা নিজেদের শেয়ার কিছু নিয়ে আসে, তো দিয়ে পাবলিককে অফার করে। ওকে, তো পাবলিক সেই শেয়ারগুলো কেনা, ইনভেস্টার, পাবলিক মানে আমরা ইনভেস্টার করি, আমরা ইনভেস্ট করি, ওই শেয়ারগুলো কিনি। তো যেমন আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বলি, একটা টাটা কোম্পানি আজকের 2,000 কোটি টাকা কোনো প্রজেক্ট পেয়েছে। ওকে, তো তার ইনিশিয়াল কিছু ইনভেস্টার আছে, সে চাইছে পাবলিক মানে আইপিও যেটা বলি আমরা অনেকে, যদি কোনো নতুন কোম্পানি যদি কোনো ইনভেস্ট করতে চায় তা সে আইপিও থ্রু দিয়ে করে। এবারে কোনো একটা এক্সিস্টিং কোম্পানি যে অলরেডি মার্কেটে লিস্টেড আছে, সে চাইছে মার্কেট থেকে
1,000 কোটি টাকা সে পাবলিক থেকে তুলতে চাইছে তার মার্কেটের জন্য। ওকে, তো সেখানে কি করে সে আমরা ইনভেস্টর তখন বুঝতে পারি যে হ্যাঁ এই কোম্পানির কাছে নতুন কিছু প্রজেক্ট আছে এবং এখানে যদি আমরা ইনভেস্ট করি তো কোম্পানি প্রফিট হয়ে যাওয়ার পরে সেই প্রফিট রেশিওতে আমরা পাবো। তো আমরা ন্যাচারালি কী করি, স্টক মার্কেট যদি একটা সাধারণ কথায় বলি, তো ও কিছু শেয়ার বিক্রি করছে, সাপোজ 1000 শেয়ার বিক্রি করছে 200 টাকা করে পার শেয়ার। ওকে, আমি আজকের কিনে নিলাম 200 টাকা করে পার শেয়ার, আমি 10টা শেয়ার কিনলাম 2000 টাকা দিয়ে। ওকে, তো 2 বছর পর সেই কোম্পানি প্রফিট করলো। প্রফিট করার পরে সেই যে প্রফিট রেশিও আছে সেই 200 টাকায় যে প্রফিট যদি আমি মার্জিন যদি হিসাব করি তো 215 টাকা বা 230 টাকা করে পার শেয়ারে প্রফিট হয়েছে। তো সেই কোম্পানি তখন আমাকে 230 টাকা করে আমাকে রিটার্ন করবে। তো আমি পার শেয়ার 30 টাকা করে রিটার্ন পাবো। তো 10টা শেয়ারে কত পাবো? 300 টাকা পাবো। তো এটাই হচ্ছে স্টক মার্কেট। তো এটা হচ্ছে এরকমই মার্কেট চলে। আর একটা স্টক মার্কেটে যেটা আমি প্রথমেই বলেছিলাম কি আইপিও, মানে হয়তো নতুন এবিসি কোনো কোম্পানি, তাকে কেউ চেনেও না, মানে সে তাকে সবাই চেনে বাট সে মার্কেটে কোনো দিন মার্কেট থেকে পয়সা তোলেনি। ওকে, তো সে তখন কি করে, সে মার্কেটে আসার সময় কোনো একটা ব্যাংকের থ্রু দিয়ে আইপিও লঞ্চ করে। আইপিওর পুরো নাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, সেখানে থ্রু দিয়ে সে কিছু আমাদের অফার করে যে 200 টাকা করে পার শেয়ার 25টা শেয়ার কিনতে হবে মিনিমাম। ওকে, তো সেখানে 5,000 টাকা করে পার লট কিনতে হবে, 25টা শেয়ার মানে বা 50টা হলে 2 লট, সেরকম করে ওরা অফার করে, একটা ব্যাংকের থ্রু দিয়ে আমাদের অফার করে। তো আমরা অনেকেই, আপনি হয়তো জানবেন যে আইপিওতে অনেকে ইনভেস্ট করছে। আইপিও মানে কি, ইনভেস্ট মানে কি, একটা ব্যাংকের থ্রু দিয়ে আমি ওই ডিমান্ড অ্যাকাউন্ট একটা ওপেন করে ওখানে আইপিওতে আমি অ্যাপ্লাই করলাম। এবার আমি যদি আমার অ্যাপ্লাই যদি ওটা গ্রান্টেড হয়ে যায়, মানে আমি যদি ওই যে আইপিও লঞ্চ হয়েছে আমি যদি অ্যাক্টিভ হয়ে যায়, আমি যেখান থেকে অ্যাপ্লাই করেছিলাম, তো সেখান থেকে আমি ওর লিস্টিং হয়ে যাওয়ার পরে ওরা সার্টেন অ্যামাউন্ট আমাকে ওটা রিটার্ন দেয়। তো তারপর থেকে মানুষ যখন জানতে পারে হ্যাঁ এবিসি কোম্পানি এখান থেকে আরও গ্রোথ করবে, তো পাবলিক লিস্টিং হয়ে যাওয়ার পরে যারা আইপিও পায়নি তারা ধীরে ধীরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, করবে। তো স্টক মার্কেট বেসিক্যালি আমি বলবো এমন একটা মার্কেট যেখানে আপনার যা কিছু আছে বা মানে এক্সট্রা মানি আছে, সে পয়সা থেকে ফিক্সড ডিপোজিট বা ব্যাংকে যা কিছু ইন্টারেস্ট আছে সেখান থেকে এখানে যথেষ্ট বেশি কামানো যায়। বাট পুরো জিনিসটা নলেজ এবং পেশেন্সলি আপনাকে এটা টিচ করতে হবে, আদারওয়াইজ মার্কেট থেকে পয়সা আসবে না। মানে মোদ্দা কথা হলো শেয়ার মার্কেটিং হলো কোনো কোম্পানিকে আমরা ফান্ড প্রোভাইড করছি। হ্যাঁ, সেই কোম্পানি ইন ফিউচারে প্রফিট হলে আমরা প্রফিট শেয়ার হিসাবে পাবো, আর লস হলে লস শেয়ার হিসাবে পাবো। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্নে আসি যে স্টক প্রাইস কীভাবে নির্ধারণ হয়? আমি একটু আগেই বলেছিলাম একটা কোশ্চেনে, যেটা আইপিওর কথা বলেছিলাম। ওকে, তো সাপোজ আমি একদম শুরু থেকে বলি, একটা কোম্পানি আছে এবিসি। ওকে, আর একটা কোম্পানি আছে এসইউভি, আর আরেকটা কোম্পানি আছে XYZ। তিনজন একই ধরনের প্রোডাক্ট বানায়। ওকে, যদি বলি যে মাহিন্দ্রা, যদি বলি যে টাটা মোটর, আর এরকম এরা একই কোম্পানি প্রোডাক্ট বানায়। ওকে, তো অলরেডি এসইউভি আর XYZ মার্কেটে অলরেডি লিস্টিং আছে। ওকে, তারা সেম জায়গায় যেখানে লিস্টিং আছে তারা সেম জায়গা থেকে তাদের শেয়ারের প্রাইস সাপোজ একটা নিয়ে রেখেছে, তো হয়তো 300 বা 400 করে নিয়ে রেখেছে, বা কেউ 600-700 করে নিয়ে রেখেছে। ওকে, এবার এবিসি একজন কোম্পানি যে নতুন লিস্টেড হতে যাচ্ছে মার্কেটে, তো সে তখন কি করে, সে ইনিশিয়াল পাবলিক অফারিং থেকে কিছু ফান্ড নিয়ে আসে। ওকে, তো এবারে কীরকমভাবে ফান্ড নিয়ে আসবে সেখানেই মার্কেট প্রাইস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। হয়তো তার মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ডিপেন্ড করে। হয়তো মার্কেট ক্যাপিটালাইজেশন একটা বলে দিই, 3 ধরনের মার্কেট হয়। একটা হচ্ছে স্মল মার্কেট, একটা হচ্ছে মিডিয়াম মার্কেট ক্যাপিটালাইজেশন, আর একটা হচ্ছে লার্জ ক্যাপ যেটা বলে। তো লার্জ ক্যাপের যেটা হচ্ছে 20,000 ক্রোড়ের উপরে যেটা যায় সেটা হচ্ছে লার্জ মার্কেট, আর 5,000 to 20,000-এর বিলো যেটা থাকে ওটা হচ্ছে মিড ক্যাপ মার্কেট, আর তার নিচে যেটা থাকে সেটা হচ্ছে স্মল ক্যাপ মার্কেট। স্মল ক্যাপ। ওকে, তো এবার এই এবিসি কোম্পানি যখন আইপিও যখন লঞ্চ করছে তখন সে একটা ব্যাংকের থ্রু দিয়ে ওকে করতে হয়। সাপোজ আমি ধরে নিলাম আইসিআইসি ব্যাংক থেকে সে লিস্টিং করছে। ওকে, তো আইসিআইসি ব্যাংক তখন তার পুরো কেস স্টাডি করবে, এর কত ক্যাপিটালাইজেশন আছে, মার্কেট থেকে কত গেইন করতে পারে, এর যতগুলো প্রজেক্ট আছে এখান থেকে এ কী করতে পারবে, সেটা একটা ওরা অ্যানালাইসিস করে ওরা একটা মার্কেট ক্যাপ বলে দেয় যে 1,000 ক্রোড় টাকা মার্কেট থেকে তুলতে পারবে সাপোজ।
তো 1,000 crore টাকা তোলার জন্য তো ওরা এবারে ডিসাইড করে কি মার্কেটের সেম ক্যাটাগরি যারা বিজনেস করছে, এই XUV বা SYZ যারা বিজনেস করছে, এদের মার্কেটের শেয়ার প্রাইস কত আছে। তো আমার এই প্রোডাক্ট যে ABC যে কোম্পানিটা যাকে আমি লিস্টিং করছি, তার প্রোডাক্ট তাদের সঙ্গে কতটা কম্পিটিটিভ আছে। আমি প্রোডাক্ট যদি তাদের থেকে যদি মোটামুটি সেম ক্যাটাগরি যদি হয়, তো আমি যদি তাদের থেকে যদি বেশি অফার করি, তো অনেক পাবলিক আছে যে সে শেয়ারটা কিনতে চাইবে না, কারণ সে অলরেডি জানে ওই শেয়ারটা অলরেডি XYZ ভালো, ABCর থেকে সে নতুন, সেখানে কেন করবে। তো সেই হিসাবে তো একটা মোটামুটি ওরা অ্যানালাইসিস করে কি রেট আমি ডিসাইড করতে পারি যে রেটে পাবলিক ইন্টারেস্ট দেখাবে, কম্পিটিটিভ মার্কেটের সঙ্গে আমি সিভিলাইজেশন রাখবো। তো সেই হিসাবে ওরা একটা প্রাইস ডিভাইড করে, সাপোজ ওরা ভেবে নেয় 300 টাকা করে পার শেয়ারের দাম হবে, আর লট সাইজ সাপোজ 20। তো ওরা দেখে নেয় যে পার লট, মানে আমি যদি একজন ইনভেস্টার, আমি একজন জাস্ট একটা ইনভেস্টার, আমি যদি 1 লট কিনতে যাই আমি 6,000 টাকা, এবং আমি এটাতে ইন্টারেস্ট শো করবো, মার্কেট পাবলিক এখানে ইন্টারেস্ট শো করবে। তো সেই হিসাবে ওরা একটা রেঞ্জ করে দেয়। এখানে একটা IPOর একটা বড় কেস আছে, আমি এতটা বলতে পারবো না, অনেক সময় লাগবে। তো IPOতে কি হয়, তখন ওরা একটা মার্কেট ওখানে লিস্টিং করে, যে একটা রেঞ্জ করে দেয়, সাপোজ 250 থেকে 350, এই রেঞ্জের মধ্যে পার লট 20 করে কিনতে হবে। তো সেই হিসাবে ওরা মার্কেট লিস্টিং করে। এবার আমরা সেই ডিমান্ড অ্যাকাউন্টের থ্রু ওখানে অ্যাপ্লাই করে দিই IPOতে, যে আমরা 3 লট অ্যাপ্লাই করেছি, কেউ 2 লট, বা যে কেউ 5 লট সেইভাবে অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার পরে কেউ 2 লট তার মানে কি বলে IPOর যে লিস্টিং হয়, অনেকে অ্যাপ্লাই করে দেয় বাট পায় না, ঠিক আছে, অন্য কেউ পেয়ে যায় বা যাই কিছু, সেই 2 লট হয়তো আমি পেয়ে গেলাম। তো আমি পেয়ে যাবো ওই 250 থেকে 350-র মধ্যে যে রেঞ্জ আছে, এই রেঞ্জে আমি অ্যাপ্লাই করে দিলাম। তো ওখানে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে তখন মার্কেট থেকে ওরা মার্কেট অ্যানালিসিস করবে কি পাবলিক কতটা ইন্টারেস্ট আমাকে শো করেছে। তো সেই হিসাবে ওরা একটা লিস্টিং করে, মানে খুব ভালো, আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম 1,000 crore, সেখান থেকে পাবলিক অনেকটা করেছে, আমরা মার্কেট ক্যাপিটেশন ভালো করছি, বা আমাদের এর উপর পাবলিকের ভরসা আছে যে আমরা আগে গিয়ে গ্রো করবো, সেই হিসাবে ওরা একটা এরকম করে। তো তারপরে মার্কেট যখন লিস্টিং হবে, সাপোজ 350 টাকায় লিস্টিং হলো, ওকে, 350 টাকায় লিস্টিং হয়ে যাওয়ার পরে এরপরে পাবলিক তখন যারা পায়নি বা আর যারা IPOতে অ্যাপ্লাই করেনি, তো তারা তখন আসবে, এবার কি বলবে, স্টকের যদি ফিউচার গ্রোথ যদি সবাই ভালো দেখে, তো আরও ইনভেস্ট করতে চাইবে। এবারে স্টকের প্রাইস বাড়বে কী করে, এবার তো লিস্টিং হয়ে গেল কি এই স্টকের ABC যে শেয়ার আছে তার পার শেয়ারের দাম 315 টাকা, সাপোজ এই রেঞ্জের মধ্যে হয়েছে 315 টাকা পার শেয়ারের প্রাইস। এরপরে স্টকের প্রাইস আপ কেমন করবে, ডাউন কেমন করবে। তো ওই সাপ্লাই ডিমান্ডের একটা গল্প আছে, যেটা কি যদি সাপ্লাই বেশি থাকে, ওকে, আর ডিমান্ড কম থাকে, তো মার্কেটের প্রাইসও ডেফিনেটলি নিচে যাবে। এবার যদি সাপ্লাই কম বা ডিমান্ড বেশি, মানে ও চাইছে কি ও 1,000 কোটি টাকা ওই মার্কেট থেকে চাইছে, বাট পাবলিক ওই ABC কোম্পানির উপর আরও বেশি ইন্টারেস্ট, ও চাইছে না আমি এখান থেকে পয়সা দিলে আমি শিওর পাবো, তো সে তার ডিমান্ড বাড়িয়ে দিচ্ছে, তো তার সাপ্লাই কম। তো সে সময় হয়তো 10টা সে জানে যে আজকের হয়তো এই এতগুলো মার্কেট থেকে এত টাকা আমি পাবো, বাট তার থেকে বেশি ডিমান্ড হয়ে যাচ্ছে, ওই মাঝে মধ্যে হয় না আপার সার্কিট লেগে যায়, লোয়ার সার্কিট লেগে যায়, তো এই জিনিসগুলো যায়, তখন ওরা আরও বেশি ইনভেস্ট করতে থাকে। তো ডিমান্ড যত বেড়ে যাবে সেই হিসাবে মার্কেটের প্রাইস বেড়ে যায়, আবার যত ডিমান্ড কমে যায় সেই হিসাবে মার্কেটের শেয়ার কমে যায়। তো পাবলিক সে এইভাবেই হচ্ছে স্টকের প্রাইস ডিপেন্ড করে, আর সেই হিসাবে প্রাইস যেটা হয় আপ হয় আর ডাউন হয়। তো শেয়ার মার্কেটিং বা স্টক মার্কেটিং যেটা আপনি বললেন, আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজের মাধ্যমে দেখতে পাই যে মিউচুয়াল ফান্ড। হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ডস আর আমাদের স্টক মার্কেটের মধ্যে বেসিক ডিফারেন্স কি, আর মিউচুয়াল ফান্ডসটা কি? এক লাইনে বলে দিই, মিউচুয়াল ফান্ড হচ্ছে একজন ফান্ড ম্যানেজার আছে, ওকে, তো পাবলিক আমি এরকম করে আমাদের মধ্যে 10 জন 2,000 বা 1,000 টাকা করে মান্থলি একটা জায়গায় ইনভেস্ট করছি। তো একজন ফান্ড ম্যানেজার আছে, সে আমাদের সবার টাকা নিয়ে, ওকে, সে একটা জায়গায় ইনভেস্ট করে, একটা জায়গায় বা মাল্টিপল জায়গাতে ইনভেস্ট করে, হতে পারে বন্ড মার্কেটে, হতে পারে মানি মার্কেটে, হতে পারে স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, সে সেই হিসাবে সেখানে ইনভেস্ট করে, সেখান থেকে যা প্রফিট পায় সেই প্রফিট শেয়ারিং আমাদের হিসাবে আমাদের রিটার্ন করে। তো মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, স্টক মার্কেট যদি আমি বলি অনলি স্টক, মানে আমি একজন সাধারণ ব্যক্তি, আমার 10,000 টাকা আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছি, আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করলাম। বাট মিউচুয়াল ফান্ড কি,
আমি জানি না কোথায় ইনভেস্ট করতে হবে, তো আমি পুরো আমার টাকা একজন ফান্ড ম্যানেজারকে দিলাম, উনি এই ব্যাপারে প্রচুর এক্সপার্ট। তো উনি আমার টাকা নিয়ে এক জায়গায় ইনভেস্ট করবেন, দু জায়গায় ইনভেস্ট করবেন, সেখান থেকে প্রফিট করে আমাকে রিটার্ন করবেন এবং কিছু প্রফিট রেশিও উনি রেখে দেবেন। তো বেসিক্যালি এইভাবে মিউচুয়াল ফান্ড চলে। আচ্ছা, একটা সাধারণ মানুষের কাছে আমরা সাধারণত দেখেছি যে ওল্ড জেনারেশনের মানুষরা বা অনেক আজকের দিনে অনেক মানুষ এফডিতে ইনভেস্ট করে। তো হোয়াট ইজ দ্য মানে বেসিক ডিফারেন্স বিটুইন দ্য মিউচুয়াল ফান্ডস অ্যান্ড এফডি? কোনটা বেশি বেনিফিশিয়াল হবে? মিউচুয়াল ফান্ডসে কি রিস্ক ফ্যাক্টর একটা থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, মানে মানুষ, আমি যদি চাই যে আমি 7%-এ ইন্টারেস্ট, আমার বছরের শেষে 8% আমার কাছে চলে এলে আমি হ্যাপি, তো আমি কোনো রিস্ক নিতে চাই না। তো সেজন্য এফডি ঠিক আছে, কারণ 2020-তে মার্কেট যখন ক্র্যাশ করেছিল তখন মোটামুটি সব মার্কেটই ক্র্যাশ করেছে, বাট এফডির ওতে কিছু যায় আসে না। আমি যে 2019-এ মার্কেট কতই ক্র্যাশ করে যাক, তাকে সে 8% রিটার্ন পেয়েছে। বাট মিউচুয়াল ফান্ড কী করে, আমি যদি তারপরের ফেজ যদি দেখি, কেউ 2020-তে লাস্টের দিকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করেছে, তো তারপর থেকে মার্কেট গ্রো যেভাবে করেছে, আমরা মোটামুটি 70%, 80% করে এক বছরের মধ্যে অনেকে আছে রিটার্ন করেছে। তো সেই হিসাবে আমি যদি আবার এফডিকে দেখতে যাই, তো এফডি মাত্র 8% দিয়েছে 2 বছরে, বাট এর 30% ডাউন তো করেছিল, বাট 80% আবার গ্রো করেছে। তো আলটিমেটলি মিউচুয়াল ফান্ডে বেশি প্রফিট করেছে। তো আমি যদি মিউচুয়াল ফান্ডস একটা লং টার্মের জন্য এবং যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি যেটা করছি ঠিকই করছি, কারণ এখন আজকাল দিনে রিপো রেট 6.5% করে প্রত্যেক ইয়ারে মার্কেটের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেখানে 8% পাবো না, আমি আমার মার্কেট অ্যাকচুয়ালি এক জায়গায় স্ট্যাক হয়ে আছে। আমি যদি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করি, তো আমি মনে করি পয়সাটা গ্রো হবে, মানে পয়সাটা এক জায়গায় স্টে করবে না, মানে পয়সাটা গ্রো করবে। আর আমার মনে হয় তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেশি ভালো, স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে এগুলোতে ইনভেস্ট করা ভালো এফডি থেকে, আমি এটা ভাববো। মিউচুয়াল ফান্ডসে কি মানে অ্যাজ লং ইন ফিউচারে বলছি, যত বছর খুশি হোল্ড করা যায় না? এর কোনো নির্দিষ্ট সময় আছে যে 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে? না, কোনো ওগুলো ডিফারেন্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ড আছে, ওপেন ফান্ড আছে, ক্লোজ ফান্ড আছে। তো আমি সাধারণত এখন ওপেন ফান্ডই সব কিছু। ওপেন ফান্ড মানে আমি 3 বার ইনভেস্ট করলাম, আমি পারছি না, আমার ইন্টারেস্ট নেই, আমি এখানে লাগাবো না, তো আমি 3 মাস ইনভেস্ট করে 4th মান্থসে গিয়ে আমি আমার টাকা তুলে নিলাম। এটা আমি করতেই পারি, বা আমি চাইছি না আমি এর গ্রোথ আরও আছে, আমি আরও 15 বছর এখানে পয়সা রাখতে, তো রাখতেই পারি। তো এখানে কোনো ক্লোজ বাউন্ড নেই, এখানে সব ওপেন বাউন্ড, মানে ওপেন ফান্ডেড এখানে সব। আমি আমার টাকা যখন ইচ্ছা ইনভেস্ট করতে পারি, যখন ইচ্ছা নিতে পারি। তো আপনাকে নেওয়ার পরে একটা মিউচুয়াল ফান্ড আমি নেওয়ার পরে ওরা একটা মার্কেট দিকে দেয় যে আমি 49 করে এনএভি ভ্যালু নিয়েছি, ওকে, তো আমার টোটাল কোয়ান্টিটি 2000, পরের মাসে আবার 2000 টাকা ইনভেস্ট করলাম, তো 49 হিসাবে সাপোজ আমি 50টা এনএভি ভ্যালু পেলাম, তো 2050টা আমি আর তারপরে আর ইনভেস্টই করলাম না 2 বছর। তো 2 বছর পরে ওই যে এনএভি ভ্যালু আছে সেটা বেড়ে গিয়ে হয়তো 130 হয়ে গেল, দেন আমার তাহলে টোটাল ভ্যালু 2050 ইন্টু যেটা 130 ইন্টু মাল্টিপ্লাই করলে যে সেটা আমার ক্যাপিটাল ভ্যালু। এটা এরপরে এরা কিছু বোনাস, গিফট, এসব অনেক কিছু দিতে থাকে, তো সেই হিসাবে আরও কিছু এক্সট্রা চলেই আসে। তো আমার মতে এফডিতে পয়সা রাখার থেকে মিউচুয়াল ফান্ডে ভালো। এখন ইন্ডিয়ার মার্কেট যেভাবে গ্রো করছে, সেই হিসাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেশি সেফ। এবারে যে মানে কোশ্চেনটা জিজ্ঞেস করব, যারা রেগুলার ট্রেড করে, সাধারণত সেটাকে ইন্ট্রাডে ট্রেডিং বলে, আমি ঠিক জানি না। হ্যাঁ, রেগুলার যারা ট্রেড করে, এটা মানে কিভাবে কাজ করে? এটা মানে ইন্ট্রাডে ট্রেডিংটা কি? ইন্ট্রাডে ট্রেডিং মানে কি হয়, আমি কোনো স্টক আজকের কিনলাম, আজকে বেচে দিলাম, আমি লং টাইমের জন্য যাচ্ছি না। আমি আজকের কিনলাম, একটা স্টক কিনলাম, সন্ধেবেলা মানে 9:15 মার্কেট ওপেন হলো, 9:30 বা আমি ওই সময় একটা কিছু স্টক কিনলাম, বিকেল 3:30টার সময় মার্কেট ক্লোজিংয়ে আমি স্টকটা বেচে দিলাম। তো প্রফিট বা লস যাই কিছু নিলাম, এটাকে ইন্ট্রাডে ট্রেডিং বলে। এবারে সাধারণত ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে আমাদের যে সবাই যারা করে নিফটি, ব্যাঙ্ক নিফটি, যে সেটা সবাই জানে, এখানে ট্রেডিং করে। তো ওখানে কী হয়, ওখানে একটা কন্ট্রাক্ট ওনা কেনা বেচা করে, যেমন কি 28শে অক্টোবর পর্যন্ত, বা এটা সাপোজ এটা এখন এপ্রিল চলছে, 30শে এপ্রিল পর্যন্ত কিছু কন্ট্রাক্ট কিনে নেবে। ওখানে বলছে যে ব্যাঙ্ক নিফটি যেটা আছে, ব্যাঙ্ক নিফটি 30শে এপ্রিলের মধ্যে ব্যাঙ্ক নিফটি 51,000-এর উপরে থাকবে, ওকে। তো সে তখন কী করে,
ওই 30শে এপ্রিলের ডেটের একটা কন্ট্রাক্ট কেনে, যদি মার্কেট যদি ওই কন্ট্রাক্ট ওই 30শে এপ্রিলের মধ্যে যদি ওই 51,000-এর লেভেল যদি উপরে ক্রয় করে যায়, তো সে সার্টেন অ্যামাউন্ট পেয়ে যাবে। বাট ওর মধ্যে যদি থাকে তো সে কিছু অ্যামাউন্ট লস করবে। তো এখানে কি হয়, এখানে হাইলি রিস্কি হয়, আর এখানে প্রফিটও খুব বেশি হয়, লস হওয়ার চান্সেসও প্রচুর বেশি থাকে। মানে আমি যদি বলি 30 থেকে 40%ও পার ডে প্রফিট হতে পারে ক্যাপিটালে, আর 30 থেকে 40% পার ডে লসও হতে পারে। তো ইন্টারডে ট্রেডিং এটাই, মানে এক তো স্টক কেনা বেচা করা একদিনে, আর সেকেন্ড হচ্ছে নিফটি বা ব্যাংক নিফটিতে যারা ট্রেডিং করে সেটা হচ্ছে এরকম কন্ট্রাক্ট বেসিস কেনে। 28শে অক্টোবরের মধ্যে যদি ওখানে পৌঁছতে পারে তো সেই হিসাবে বেনিফিট পাবে, বা ওর মধ্যে থাকলে। তো এখানে আরও কিছু থাকে, থিটা, গামা, ডেল্টা, এসব অনেক কিছু থাকে। তো খুবই খুবই কমপ্লেক্স। তো আমি বলবো যে যারা বিগিনার তারা ইন্ট্রাডে ট্রেডিংয়ে যেন না যায়, ওরা স্টকে প্রথমে ইনভেস্ট করে মার্কেট সম্বন্ধে বুঝতে পারো, তারপরে ইন্টারডে ট্রেডিংয়ে 2 বছর 3 বছর পর আসতে পারলে খুব ভালো হবে। যারা নতুন তারা মিউচুয়াল ফান্ডসেও ইনভেস্ট করতে পারে। মিউচুয়াল ফান্ড অবভিয়াসলি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কোনো নলেজের দরকার নেই। যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের পাস্ট হিস্ট্রি দেখতে হবে, ও কীরকমভাবে তার ইনভেস্টারকে গেইন করে পয়সা দিয়েছে। একটা দুটো বা ওর সম্বন্ধে কিছু গ্রো এখন বলে একটা অ্যাপস আছে, ওখানে অনেকেই দেখে কি ওটা পাস্ট হিস্ট্রি এত ছিল, লাস্ট 10 বছর ধরে ইনভেস্টারকে এত টাকা দিয়েছে, সেই হিসাবে সে ওখানে টাকা নেই। ওখানে কোনো রিস্ক নেই, ওখানে রিস্ক ফান্ড ম্যানেজার নিচ্ছে। তো ওখানে পয়সা নিয়ে খুব একটা আমার তো মনে ভয় থাকবে না। আচ্ছা, আরেকটা যেটা জিজ্ঞেস করছি যে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইন্টারডে ট্রেডিং, আরেকটা অনেকেই করতে শুনেছি যে ফরেক্স ট্রেডিং। আমি জানি না আমাদের ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক ফরেক্স ট্রেডিংটাকে ইলিগেল করেছে কি, আমি জানি না ডিটেলসে। তো আমি জানতে চাইছি যে ফরেক্স ট্রেডিংটা কী, মানে ফরেক্স ট্রেডিং আর ইন্টারডে ট্রেডিংয়ের মধ্যে বেসিক পার্থক্যটা কী আছে? হ্যাঁ, এখানে একটা কথা বলবো, ইন্ট্রাডে ট্রেডিং ফরেক্স ট্রেডিং মানে এরকম কোনো পার্থক্য হয় না। পার্থক্য এরকম হয় স্টক ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং। স্টক ট্রেডিং মানে আমি পার্টিকুলার এবিসি স্টকই কিনেছি, স্টক বেচেছি, তো স্টকে ট্রেড করলাম। আমি যদি বলতে চাই যে আমি ফরেক্স ট্রেডিং মানে আমি কারেন্সি কী করছি, মানে ডলার ভার্সাস ইয়ান, মানে যেটা জাপানের কারেন্সি আছে, ইন্ডিয়া কারেন্সি আইএনআর ভার্সাস ডলার বা আইএনআর ভার্সাস ইউরো, এরকম যে কারেন্সিতে যে ট্রেডিংগুলো হয় সেগুলোকে বলা হয় ফরেক্স ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিং আছে, ওখানে মাল্টিপল আছে। আমি অনেকগুলো অ্যাপ্লিকেশানে ফরেক্স ট্রেডিং অনেকবার করেওছি ফরেক্স ট্রেডিং। তো আমি যেটা জানি খুব হাইলি রিস্কি, ওখানে প্রফিট হয়ে যাওয়ার চান্সও প্রচুর থাকে, লস হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকে, প্রেশার প্রচুর থাকে। অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার ছাড়া ওখানে ফরেক্স ট্রেডিংয়ে আমার মনে হয় না ওখানে কি যাওয়াটা ঠিক হবে। ফরেক্স ট্রেডিং কারেন্সি ট্রেডিং যেহেতু, তো ওটা 24/5, মানে যে সোম থেকে শুক্র 5 ডেজ খোলা থাকে, এবং কোনো দিন মার্কেট ক্লোজ হয় না ওখানে। কোনো আমাদের যা মার্কেট যেমন সকাল 9টা 15 থেকে বিকেল 3:30, আর কমোডিটি সকাল 9টা থেকে রাত্রি 11টা, এটা টাইমিং থাকে। বাট ফরেক্স ট্রেডিং এরকম টাইম থাকে না, ও 24/5 ডেজ সোম টু শুক্র কন্টিনিউয়াসলি ওপেন থাকে। স্যাটারডে সানডেও তো অনেকে ফরেক্স ট্রেডিং, না ফরেক্স ট্রেডিং না, ওটা আছে, ওটা যেটা বিটকয়েন এসব আছে না, বিটকয়েন ওগুলোতে ইনভেস্ট করে। তো ওটা 24/7। বাট এই ফরেক্স ট্রেডিং যেটা, ওটা 24/5 ডেজ, ওটা এরকম ইনভেস্ট করে। আচ্ছা, আরেকটা কথা যেটা জানতে চাইবো যে আমাদের ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম, যারা ইন্টারডে স্টক মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে স্টক মার্কেটে যারা ট্রেডিং করে বা ইন্টারডে ট্রেডিং করে, তো এই ট্যাক্স লায়াবিলিটির জন্য অনেকেই ইন্ডিয়া ছেড়ে দুবাইতে শিফট হয়ে যাচ্ছে, আমরা শুনেছি, নিউজেও দেখেছি। তো এই হিসাবে আপনি মানে ইন্ডিয়ান স্টক মার্কেট বা এর ভবিষ্যৎ কী দেখছেন, যে এরকমভাবে ধীরে ধীরে যে মানুষ ইন্ডিয়া ছেড়ে দুবাইতে শিফট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ট্যাক্স লায়াবিলিটির প্রেসারে পড়ে? ট্যাক্স লায়াবিলিটি ইন্ডিয়াতে যেটা এখন যে স্ল্যাব এখন যেটা আছে 30% ট্যাক্স দিতে হয়, সেটা যদি ফরেক্স ট্রেডিং থেকে, যেটা ফরেক্স ট্রেডিং বা ওই বিটকয়েন বগেরা এসব থেকে যে ট্যাক্স সিস্টেম যেটা ছিল সেটা অনেকটা হাই করে দিয়েছে গত লাস্ট বছর, তার আগের বছর থেকে করে দিয়েছে। তো এখানে একটা কি, আমি যদি কিছু টাকা কামাচ্ছি, ওকে, আমার সারা দিন পরিশ্রম করে আমি ওখানে অনেক অ্যানালাইসিস করে আমি 100 টাকা কামিয়েছি, বাট গভর্নমেন্ট আমার কাছ থেকে 30 টাকা 40 টাকা করে ট্যাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে। বাট আমার যখন লস হচ্ছে সেখানে আমি কিছুই পাচ্ছি না। সেখানে অবভিয়াসলি কেউ যদি মার্কেট থেকে যদি হিউজ টাকা কামাতে পারে, তার যদি ট্যালেন্ট থাকে যে আমি কামাচ্ছি এবং
আননেসেসারি গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দিচ্ছি সে যদি মনে করে, সেজন্য শিফট হয়েই যাচ্ছে। বাট ইন্ডিয়ান স্টক মার্কেটের থেকে যদি ওটা হিউজ অ্যামাউন্ট, ওটা যখন 12 লাখ 15 লাখ বা কেউ মাসে 20 লাখ 25 লাখের উপরে ইনকাম করছে, সে তখন ওসব কথা ভাবতে পারে। বাট হচ্ছে নিউ কামার বা 2-4 বছর এক্সপিরিয়েন্স, যার কাছে ক্যাপিটাল অনেক কম আছে, জাস্ট স্টক মার্কেট থেকে কিছু আরামসে কামাতে যায়, তো সেখানে এই কোশ্চেনই আসবে না অ্যাকচুয়ালি। যারা ওখান থেকে কামাচ্ছে তো অবভিয়াসলি তারা, আমার অনেক চেনাশোনা অনেকেই আছে, আমি যেখান থেকে ট্রেনিং করেছিলাম ওখানে অনেক আছে যারা জব ছেড়ে প্রফেশনাল হয়ে গেছে এবং অনেকেই ইন্ডিয়ার বাইরে চলেও গেছে জাস্ট এই ট্যাক্সের জন্য। আমি যেতে দেখেছি, বাট যে যার মাইন্ডসেট আলাদা হতেই পারে এখানে। আচ্ছা, একেবারে শেষে কনভারসেশনের শেষে একেবারে কয়েকটা সহজ জিনিস জিজ্ঞেস করব, যে একটা একেবারে সাধারণ মানুষ হয়তো সে তার নিজের কর্মজীবনে ব্যস্ত আছে, সে যদি এই স্টক মার্কেটে আসতে চায় তো তার প্রসিডিওরটা কী আছে, এবং বিগিনার হিসাবে বা প্রারম্ভিক শুরুতে সে কী করলে ভালো হবে, স্টক মার্কেটে কোথায় ইনভেস্ট করলে ভালো হবে বা ওকে, স্টক মার্কেটে কেউ যদি ইন্টারেস্ট থাকে তো কিছু বুকস আছে, ইউটিউব গুগল এসব অনেক থেকে পাওয়া যায়, কিছু বুকস পড়া উচিত। মার্কেট প্রাইস কেন পড়ে যায়, কেন নিচে যায়, আমি কোন সেগমেন্টে যাব, এখন প্রেজেন্ট ইন্ডিয়ার সিচুয়েশান কি, কোন সেক্টরে প্রফিট আছে, কোন সেক্টর কোন সময় মার্কেটে গ্রোথ করে, তো এগুলো যদি জানা থাকে, এগুলো যদি কেউ যদি মার্কেট থেকে পয়সা কামাতে চায় তাকে রীতিমতো একটু হলেও স্টাডি করতে হবে। মানে মার্কেট কীভাবে প্রাইস কীভাবে আপ করে, প্রাইস কীভাবে ডাউন করে, এখনকার মার্কেট ভালো, এগুলো জানতে হবে। এগুলো জানার পরে অবভিয়াসলি এখন ডিমান্ড অ্যাকাউন্ট খোলা খুব ইজি, তো যে কোনো একটা মার্কেটে জিরোধা আছে, ফায়ার্স আছে, আপস্টক্স আছে, গ্রো আছে, অনেক অনেক কোম্পানি আছে, সেগুলো যে কোনো ব্রোকারের কাছে গিয়ে একটা ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করে স্টক কেনা বেচা করতেই পারে। এখানে আমি বলবো যে টাকাটা হয়তো কোনো ব্যক্তির 10,000 টাকা সেভিংস আছে, সে 2,000 টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করুক, 1 মাস দেখুক, খুব কমপ্লিটলি ডিসিপ্লিন আর টাইম দিয়ে দেখুক, দেখার পরে যদি দেখে হ্যাঁ আমি 2,000 টাকা থেকে 200 টাকা 1 মাসে প্রফিট করেছি, তো সে অবভিয়াসলি 10% গেন করেছে। ওকে, তো বা 20 টাকাও যদি প্রফিট করে বা 50 টাকাও যদি, আমি এখানে ট্যাক্সের কথা আসছি না, মানে ওটা যেটা ব্রোকাররা যে ট্যাক্স কাটে আমি সেটা আসছি না, আলটিমেটলি প্রফিট কিনা সেটা জানতে হবে। তো কেউ যদি 20 টাকাও প্রফিট করে তো ট্যাক্সের কথা আমি ওখানে বলছি না। ওকে, যে ব্রোকার চার্জেস যেগুলো, হ্যাঁ ব্রোকার চার্জ যেগুলো থাকে ওটা আমি বলছি না, জাস্ট যদি আমি 20 রুপিস যদি প্রফিট পাই এবং সেটা যদি কন্টিনিউয়াসলি 2 মাস 3 মাস করে যদি পেতে থাকি, তো আমি কিছু না কিছু অ্যানালাইসিস করছি যেটা পজিটিভ মার্কেট থেকে গ্রো করার জন্য বা মার্কেট থেকে কিছু আর্ন করার জন্য। তো সেই হিসাবে সে 6 মাস ওয়েট করুক, নিউ কামার 6 মাস দেখুক মার্কেটকে বুঝুক, মার্কেট কী অ্যাকচুয়ালি প্রফিটেবল আছে কি না, তারপর থেকে ধীরে ধীরে তারা অ্যামাউন্ট বাড়াতে থাকবে, সেখান থেকে ক্যাপিটাল গেইন করতেই পারে। আর কেউ যদি আজকে রাতে এসে যদি ভাবে যে হ্যাঁ আমি এখানে 1 লাখ টাকা নিয়ে আসি, কাল 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে 50 লাখ টাকা নেবো, এরকম সাধারণত সব নিউ কামাররা স্টক মার্কেটে ইন্টারেস্ট এখান থেকেই আসে, যেগুলো ইউটিউব বা এসবে যেগুলো দেখায় যে আজকের আমি এখানে 10,000 টাকা লাগিয়েছিলাম, এখান থেকে হবে আমি এটা জানতাম, আজকের 1 লাখ টাকা প্রফিট। হিরো খেলে এরা ইন্টারনেটে এসে কি আজকে 2 টাকা শেয়ার এসবের জন্য দায়ী মনে হচ্ছে কিছু অ্যাডভার্টাইজ দেখেছি, যারা গেমলিং এর মতো ট্রেডিং কেও অ্যাডভার্টাইজ হিসেবে এরা ওখানে কিছু দেখাতে চায় যে শেয়ার নামছে, বাই করলাম শেয়ার উঠছে, মানে কোনোদিনও মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেটে এত আপ ডাউন হবে না, মানে সঙ্গে অনেক এই ক্ষেত্রে এটা ছাড়াও আমি বলবো কি অনেক ইউটিউবার আছে আমি যেগুলো খুব খারাপ লাগে, আমি একটা পাবলিক ডোমেনে কিছু একটা বলছি বা আমি একটা কিছু দেখাচ্ছি, তো নিউ কামার ওখানে ইনফ্লুয়েন্স হয়ে যদি সেটাই যদি করে, তো কাল সে লস খেয়ে গেলে তার দায়িত্ব কে নেবে? এটা তো কেউ দেখে না। আমি অনেক ইউটিউবারকে দেখেছি বলছে আজ আমি 10,000 টাকা এখানে লাগিয়েছিলাম, এই 2 লাখ টাকা আজকে প্রফিট পেয়েছি, বাট ও তার পাস্ট 5 ডেজ বলছে না কি ও প্রত্যেক দিন 50,000 টাকা করে এড়েছে, সেটা কোনো দিন বলেনি, বাট ও যেদিন প্রফিট হয়েছে সেটাই শুধু দেখালো। আর সেটা দেখে এখন ইনফ্লুয়েন্স যে কোনো
যে কেউ বলে 80+ হ্যাঁ 10,000 থেকে 2 লাখ না হলে 1 লাখ টাকা তো আমি কামাতেই পারি। তো ওরা কি করে ওদের ইউটিউব চ্যানেল গ্রো, ওদের কোর্স বেচার জন্য কি করে বাকিদের ইনফ্লুয়েন্স করে দেয় যে তোমরা এখানে আমার চ্যানেল জয়েন করো, আমি তোমাদের টিপস দেবো, এখান থেকে তুমি কামাবে। তো এটা আসার জন্যই মানুষের স্টক মার্কেটে বেশি লস করে, বেশি প্রফিটের জন্য। বাট যদি ডিসেন্ট লস প্রফিট, হচ্ছে আর এর প্রতি মানুষের যে ইন্টারেস্ট কম হয়ে যাবে, ধারণাটা ভুল হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে কিন্তু আমরা যেরকম ইতিহাস ভূগোল ছোটোবেলা থেকে পড়ি, যে একটা ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম চলে আসে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের স্টক মার্কেট বা শেয়ার মার্কেটিংয়ে সেরকম কোনো কোর্স বা সেরকম কোনো স্টুডেন্টসদের সেরকম কোনো বই নেই। তো আপনার কি মনে হয় মানে সেই ধরনের কিছু ইনভলভ করা উচিত ধীরে ধীরে স্টুডেন্টসদের? আমার তো মনে হয় না, এসবের দরকার নেই। এটা একটা আলাদাই মার্কেট। এখানে অ্যাকাউন্টস বা কি বলবো, এখানে দেশের অর্থনীতির সঙ্গে মার্কেট খুবই ডিপেন্ডেবল। তো অনেকের মধ্যে ইন্টারেস্ট নাও থাকতে পারে। তো এই জায়গায় এসে অনেকে এখানে ইন্টারেস্ট নেই, অনেকে কেউ বিজনেসে ইন্টারেস্ট আছে, কেউ আছে। তো আননেসেসারি এরকম সাবজেক্ট এখানে তো আমার মনে হয় না কোনো দরকার আছে। কেউ যদি ইন্টারেস্ট থাকে তো প্রপারলি স্টাডি করে তারপরে যেতে পারে, বাট তার জন্য প্রাথমিক শিক্ষার এসবে কোনো দরকার নেই। এর জন্য অনলি ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স দরকার, এর জন্য এক্সট্রা কোনো কোর্সের দরকার নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় এবং আপনার মহামূল্যবান নলেজ আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য। আশা করছি আমাদের চ্যানেলের দর্শকরা এই ধরনের ইনফরমেশান পেয়ে খুবই উপকৃত হবেন, এবং যদি ইন ফিউচারে দেখি যে আমাদের দর্শকের কাছ থেকে সেরকম কোনো ফিডব্যাক আসছে বা এই স্টক মার্কেটিংয়ের এই সিরিজের ব্যাপারে বা এই ইনফরমেশানের ব্যাপারে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে, তখন আরও কিছু কমপ্লেক্স টপিক বা এই স্টক মার্কেটের ভিতরে আরও কিছু কমপ্লেক্স মানে তথ্য নিয়ে আপনার সঙ্গে হাজির হব। তো আজকের মতো এই কনভারসেশনটা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।